এখন কিন্তু ইউনূসের কোনো খবরই নাই। অন্তর্বর্তী সরকার আছে কি আছে না সেইটাই কিন্তু এখন অনুমান করা যাচ্ছে না। একটু যেতে চাই সরোয়ার ভাই আপনার কাছে। আজকে এনসিপি নেতারা বলেছেন যে একপাক্ষিক আচরণ ঠিক না হলে বিএনপির সাথে বসে তাদের সব আসন দিয়ে দেয়া হোক। আপনিও বিএনপির একজন নেতা, মানে এই ধরনের কথা কেন বলছে এনসিপি বিএনপিকে নিয়ে? কি ঘটলো, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সমালোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, বাংলাদেশে কতগুলো পলিটিক্যাল কালচার ডেভেলপ করেছে, তার ভিতরে একটা কালচার এরকম যে যদি সরকারি কর্মকর্তারা অথবা অন্য অন্য যে স্টেক হোল্ডার্স তারা যদি বুঝতে পারে যে এই দল ক্ষমতায় আসতেছে, তখন তারা নিজে থেকে মানে একটা এপিসমেন্ট পলিসি ফলো করে। মানে আগে থেকেই একটা এমন একটা সিচুয়েশন নেয়, পোটেনশিয়াল প্রচ্ছন্ন ভবিষ্যতে কৃপা পাওয়ার জন্য সবাই এক ধরনের লয়ালিটি দেখাতে চায়। সেইটার বাইরে যারা অ্যাডমিনিস্ট্রেশনে তারা না, বিচার ব্যবস্থার কর্মকর্তা তারা না, বিভিন্ন বাহিনীর কর্মকর্তা তারাও না। সো এখন এই মুহূর্তে এমন একটা আবহাওয়া বিরাজ করছে যে বিএনপি প্রায় ক্ষমতায় চলে আসছে। হ্যাঁ, তো এই যে বিএনপি প্রায় ক্ষমতায় চলে আসছে, দেখেন অ্যাজ অন টুডে আজকে আমরা দেখতেছিলাম যে সবাই কিন্তু এই তারেক সাহেবের সাথে দেখা করতে চাচ্ছে। বাংলাদেশে যেমন সে ডিফেক্টো সরকার চালাচ্ছে এখন। অ্যাকচুয়ালি 5ই আগস্টের পরে বিএনপি এক ধরনের ডিফেক্টো ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, কিন্তু উনি বাংলাদেশে আসার পরে পুরো সরকার ব্যবস্থাটা অলিখিতভাবে তার হাতে চলে গেছে। এখন কিন্তু ইউনূসের কোনো খবরই নাই। অন্তর্বর্তী সরকার আছে কি আছে না সেইটাই কিন্তু এখন অনুমান করা যাচ্ছে না। সো এই পরিস্থিতিতে প্রশাসনে যারা নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত, আপনার স্পেশালি যারা রিটার্নিং অফিসার হয়েছে, সহকারী রিটার্নিং অফিসার, এরা তো মেজরিটি হইল আপনার প্রশাসনের লোক। তো এদের ভিতরে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি যদি একটু দেখাতে পারি যে এই দলকে ক্ষমতায় আসার জন্য আমার কোনো না কোনো ভূমিকা ছিল বা আছে, আমি চেষ্টা করছি, তখন এইটা ভবিষ্যতে তার এলিভেশনে সুবিধা হয়। আর এইটা কি তারেক রহমান চাচ্ছে? এইটা যদি না উনি চাচ্ছে কি চাহিদা আছে না, উনি চাচ্ছে কি চাচ্ছে সেটা না, এটা অনেকে স্বতঃস্ফূর্তভাবে করে, মানে নিজের স্বার্থ বজায় রাখার জন্য। মানে যেদিকে বাতাস সেই দিকে পাল, একটা কথা আছে না, সেই রকম। এবং বিচার ব্যবস্থাও তাই। বিচার ব্যবস্থায় মানে মনে করেন যে এই কোনো একটা দল ক্ষমতায় আসার মতো আবহাওয়া পরিবেশ তৈরি হলে, তখন ওই দলের যদি কোনো উকিল টুকিল থাকে, তারা কোর্টে গেলে তারা যে রিলিফ পায়, সাধারণ উকিলরা সেটা পায় না। সেই জন্য আমরা দুইজনে এখানে লয়ার, সুপ্রিম কোর্টের হাইয়েস্ট কোর্টের অ্যাপিলেট ডিভিশনের লয়ার। আমাদের কাছে মনে হয়েছে যে বিচার বিভাগের যে বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়া এবং অ্যাটর্নি সার্ভিস নিয়োগের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যে রাজনৈতিক প্রভাব, এই রাজনৈতিক প্রভাব মুক্ত বিচারপতি নিয়োগ অথবা অ্যাটর্নি সার্ভিস নিয়োগে যদি না করা যায়, বাংলাদেশের বিচার ব্যবস্থা কোনোদিন আলাদা করে দেওয়া হয়েছে, কোনোদিনও স্বাধীন হবে না, কোনোদিন স্বাধীন হবে না, আলাদা করে দেওয়া হয়েছে, আলাদা, তাতে কোনো লাভ নাই, তাতে কোনো লাভ নেই। এই যে কে জজ হবে, কে অ্যাটর্নি হবে, এই যে প্রভাব, এবং সেখানে লিস্ট করা হয় যে অমুক জায়গা থেকে সুপারিশ নিয়ে আসেন, অমুক জায়গা থেকে সুপারিশ নিয়ে আসেন। এইসব কারণে আমি এই নির্বাচনে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলাম বললাম কেন, ওই যে 1%-এর ব্যাপারে রাজ্জাকিবে এটা জানে, একটা রিভিউ আপনার পেন্ডিং আছে। এই রিভিউটা তফসিলে আগে শোনার কথা ছিল, অ্যাপিলেট ডিভিশন সেটা শুনতে পারে নাই। অর্ডার ছিল প্রথম 10-এর ভিতরে আসবে, গত 2 মাস ধরে সেই রিভিউটা শোনা যায় নাই। এই আমি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, আমার 1% ভোটার দিতে হয়েছে। এই 1% ভোটার এমন একটা কালো আইন, যে কোনো একটা ক্লজ ব্যবহার করে অমুকের ঠিকানা ঠিক নাই, অমুকের স্বাক্ষর ঠিক নাই, অথবা ভোটার আইডি ঠিক নাই, আপনাকে যে কোনো সময় ডিসক্লোজ করতে পারে। আমার মনে হয়েছে এই রিটার্নিং অফিসার কোনো ক্ষেত্রে আমার মনে হয়েছে যে প্রশাসনকে ব্যবহার করে কাকে ডিসক্লোজ করা হবে, কাকে এইখানে কোয়ালিফাই করা হবে, এইটা পেনিট্রেশন এক ধরনের প্রভাব বিস্তার হয়েছে বলে আমার মনে হয়েছে কোনো জায়গায় না। কিন্তু ওই যে কথাটা বললো যে বিএনপিকে সব আসন দিয়ে দেওয়া হোক, মানে এনসিপি এই ধরনের কথা কেন বলছে এখনই? ওই যে প্রশাসন সম্পূর্ণ যে ঝুঁকে পড়েছে, এই যে আমি বললাম যে আমাকে দেখাচ্ছে যে 10টা র্যান্ডম স্যাম্পলিং করে, র্যান্ডম আপনি র্যান্ডম 10টা কে নির্বাচন করলো, কে 10টা, এই 10টা যে প্রশাসনে কেউ বলে দেয় নাই যে এই 10 জন আপনি ই করেন। এবং আরও এটা হয়, রাজ্জাকের সাথে অ্যাড করি, মনে করেন 10 জনের নাম আগে রাইভেল প্রার্থীর কাছে চলে গেল, 10 জন যে স্যাম্পল চেক করবে, রাত্রে যে বলে আসবে যে তুমি এখান থেকে পালাই যাও, অথবা তুমি এইটা সঠিক তথ্য দিবা না। এইটা যে নিউট্রাল হয়েছে সেইটার গ্যারান্টি কোথায়? এখন
আমি সিদ্ধান্ত নিয়েছি হয়তো আমি আপিল করব না, আপিল করলে হয়তো এটা কারেক্টেড হবে। কেন আপিল করব না? আমার ক্ষেত্রে একটা স্পেশাল ঘটনা ঘটছে, সেটা হলো তারেক সাহেব যে সিটে ঢাকা 17-তে আমি নির্বাচন করতে চেয়েছিলাম, উনি ওইখানে শেষ মুহূর্তে লাস্ট মুহূর্তে এসে প্রার্থী হয়েছেন। তো উনি যেহেতু প্রার্থী হয়েছে সেই জন্য আই থট যে আমি আর এপিল টেবিল করবো না, আমি ফ্রম দ্য রেস।